খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে প্রাণীবিদ্যা নিয়ে যারা অধ্যয়নরত আছো তাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সেকেন্ড ইয়ারে খুব একটি মানে সিলেবাস খুব বেশি আমার নেই, ফার্স্ট ইয়ারের দিকে আমার খুব বেশি থাকে, পরবর্তীতে আবার আরও বেশি থাকে, সেকেন্ড ইয়ারের তুলনামূলক কম থাকে। তো সেজন্য আমার ক্লাসগুলোও আসলে সেকেন্ড ইয়ারে কম নেওয়া হয়। তো তোমরাও তারপরে যদি কারো কোনো ধরনের জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে আমাকে নক দিতে পারো। আমি তোমাদের শুধু অস্টিকথিস যে অর্থাৎ অষ্টম অধ্যায়ের অস্টিকথিস বিশিষ্ট মাছ যে অধ্যায়টি আছে সেটি কিন্তু শুধু আমি পড়াবো। সেটির ভিতরে যদি কারো কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বারবার আলোচনা করার। তো আমি আজকে তোমাদেরকে যে বইটি ফলো করছি সেটি হচ্ছে স্বপন কুমার দত্ত স্যারের বই প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি, এবং এটা তোমরা অন্য যে কোনো বইও পড়তে পারো, আমার কোনো সমস্যা নেই। তোমরা যেখানে সুবিধা পাবে, যে বইটা তোমাদের সহজ লাগবে সেটি তোমরা ফলো করবে। এবং আজকে আমি তোমাদেরকে খুব বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমি আজকে ছোট প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। ক বিভাগ এবং মোটামুটি কতে কি ধরনের প্রশ্ন থাকতে পারে। আর খ বিভাগের জন্য আমি সামনাসামনি আসলে আমি ক এবং খ নিয়ে আজকে আলোচনা করব, এবং ক খয়ের যতদূর সম্ভব আমি আজকে তোমাদের যদি শেষ করে না দিতে পারি তাহলে আমি আরও একটি ক্লাস নিব। তো আমি মোটামুটি আজকে শুধু ক আর খ নিয়ে আলোচনা করব। দেখো এখানে অস্টিকথিস বা তোমার অস্থি বিশিষ্ট মাছ মূলত হচ্ছে তোমার সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনার মধ্যে থাকব। এখানে কিন্তু খুব সহজ, অস্টিকথিস কিন্তু খুবই সহজ একটি ব্যাপার, কারণ এটা মূল যদি আমি বেসিক তোমাদের সাথে আলোচনা করি যে যারা মিঠা পানিতে বাস করে এবং যাদের অস্থিটা শক্ত, মানে অর্থাৎ অন্তকঙ্কালটা অস্থি নির্মিত, এবং যাদের বায়ুথলি সাধারণত অস্টিকথিসে থাকে। আমরা এখানে কিছু বৈশিষ্ট্য পড়বো। তো আমরা মূলত আসলে প্রশ্ন নিয়ে আলোচনা করব বেশিক্ষণ। অস্টিকথিসের যেমন কিছু বৈশিষ্ট্য থাকবে, যে এরা লম্বা মাকু সদৃশ থাকতে পারে, তারপরে যুগ্ন যুগ্ন পাখনা থাকতে পারে, এবং পুচ্ছ পাখনা প্রধানত তোমার হোমোসার্কাল হয়, এবং সাইক্লয়েড টিনয়েড এই আঁশগুলো থাকে। তারপর সরল বা ছোট আকৃতির শ্রোণী চক্র থাকে। বৃক্কের ধরন তোমার মেসোনেফ্রিক। এখানে তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে 164 নাম্বার পেজে অস্টিকথিসের কিছু বৈশিষ্ট্য, তোমরা চাইলে ওই বই থেকে পড়ে নিতে পারো। এবার এই বইয়ে 164 পেজ, তোমাদের বইয়ে হয়তো 164 নাও হতে পারে, আগে পরে কাছাকাছি পেয়ে যাবা। তাহলে আমরা এখানে প্রথম একটি প্রশ্ন পড়ব 4 মার্কের জন্য, যেটা যে অস্টিকথিসের বৈশিষ্ট্য লিখো। এবং আমি কিন্তু এখানে অলরেডি বলে দিলাম যে তোমাকে 6 থেকে 7টা মিনিমাম, 7 থেকে মানে 8টা লিখতে পারলে ভালো হয় বৈশিষ্ট্য, যে কোনো 8টা তোমার যেটা সোজা লাগে। এখানে টোটাল 14টা বৈশিষ্ট্য আছে, তুমি যে কোনো 8টা পড়ে নেবে। এবং তারপর আরেকটি বৈশিষ্ট্য আছে, আরেকটি প্রশ্ন আছে, এটাও 4 মার্কের। আমি প্রথম বইয়ের ভাবেই যাচ্ছি, 4 মার্কের প্রশ্নগুলোই সামনে আসছে, সেজন্য সেগুলো নিয়ে আলোচনা করছি। অস্টিকথিস এবং কন্ড্রিকথিসের মধ্যে পার্থক্য, তোমরা অস্টিকথিসের যে বৈশিষ্ট্যগুলো আছে এবং কন্ড্রিকথিসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি দুই পাশে ফেলে দিয়ে পার্থক্য তৈরি করো সেটাও হবে, বা তুমি এখানে বইতে খুব সুন্দরভাবে দেয়াই আছে সেটাও তুমি দিতে পারো। এখান থেকেও তোমার টোটাল বৈশিষ্ট্য আছে 12টি, তুমি এখান থেকে তোমার যে কোনো 8টি পছন্দ হবে সেই 8টি তুমি পড়ে নেবে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটি 1 মার্কের প্রশ্ন থাকতে পারে যে লাং ফিশ কি। লাং ফিশ কি মানে হচ্ছে, লাংয়ের বাংলা হচ্ছে ফুসফুস বিশিষ্ট মাছ। ফুসফুস বিশিষ্ট মাছ কাকে বলে, এরকম একটা প্রশ্ন তোমাদের থাকে। এটা কিন্তু তোমাদের প্রধান এদের যে বৈশিষ্ট্য, যে দুটি নাসরন্ধ্রের উপস্থিতি, তোমার নাসরন্ধ্রের উপস্থিতি তোমার হচ্ছে থাকবে, এবং বায়ুথলির প্রাচীর রক্তজালক সমৃদ্ধ থাকবে।
এবং এদের কিছু বৈশিষ্ট্য আছে যা চতুষ্পদী স্থলচর প্রাণী, বিশেষ করে উভচরের পূর্বপুরুষেরা সাধারণত ধারণা করা হয়। এবং এইখানে তোমাদের একটা মানে ছোট প্রশ্ন থাকবে যে লাংফিশ কি। আর একটা প্রশ্ন থাকবে হচ্ছে প্রাচীন এক্সটিংক্ট ফিশ বা অস্থি বিশিষ্ট মাছ কাকে বলে। এটাও হচ্ছে তোমার অস্থি বিশিষ্ট জীবন্ত মাছেদের মধ্যে যারা প্রাগৈতিহাসিক যুগে উৎপত্তি লাভ করে কালের বিবর্তনে অতি সামান্য পরিবর্তনের মাধ্যমে আজও আদি বা প্রাচীন বৈশিষ্ট্য নিয়ে প্রজাতির ধারা অব্যাহত রেখেছে, তাদেরকে প্রাচীন বা আদি অস্থি বিশিষ্ট মাছ বলে। এগুলো কিন্তু তোমরা বই খুললেই পাবে, স্বপন দত্ত স্যারের বইয়ের মধ্যে সবই আছে। তোমরা চাইলে অন্য আরেকটি বই ফলো করলেও সেখানেও দেখবে যে হয়তো পেজ নাম্বার না মিললেও পাবে। এইটা না পাওয়ার কোনো কিছু নাই, তোমার শুধু প্রশ্নগুলি লিখে নাও, তুমি যে কোনো জায়গা থেকে পড়লেই হবে। যে এক্সটেন্ট ফিশ কি, লাং ফিশ কি, জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়। দুটো লাংফিশের বৈজ্ঞানিক নাম লিখো। লাংফিশ কিন্তু টোটাল 3টা পাওয়া যায়, একটা হচ্ছে নিওসিরাটোডাস, প্রোটোপটেরাস, আর একটা হচ্ছে লেপিডোসিরেন। তুমি 3টার মুখস্থ রাখবে, হয়তো পরীক্ষায় এরকম থাকতে পারে যে দুটো লাংফিশের বৈজ্ঞানিক নাম লিখো। তাহলে আমরা কিন্তু এখানে অনেকগুলো প্রশ্নের কথা বললাম ক বিভাগের জন্য। কি কি বলেছি আবার বলছি, এক্সটেন্ট ফিশ কি, জীবন্ত জীবাশ্ম কি, লাংফিশ কি, দুটো লাংফিশের বৈজ্ঞানিক নাম লিখো। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকতে পারে সিলাকান্থ ফিশ কি। আচ্ছা, কার্প মাছ কাকে বলে। তোমাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে কার্প মাছ কাকে বলে। সেটা হচ্ছে সাইপ্রিনিফর্মিস বর্গের সাইপ্রিনিডা গোত্রের সাইপ্রিনিয়া উপগোত্রের অন্তর্ভুক্ত যে সকল মাছ তাদেরকে সাধারণত কার্প মাছ বলা হয়। এটা মিঠা পানিতেই সাধারণত পাওয়া যায়। তাহলে আমরা এখানে আরেকটা প্রশ্ন পেলাম, কার্প মাছ কি। এবং কার্প মাছের মধ্যে কিন্তু আরেকটি প্রশ্ন থাকতে পারে যে তোমার এখানে মেজর কার্প ও মাইনর কার্প বলতে কি বুঝো। মেজর কার্প হচ্ছে যে কার্পগুলো মানে বড় আকৃতির, সেগুলো হচ্ছে মেজর, এবং অবশ্যই এদের অর্থনৈতিকভাবে চাষ করার মানে গুরুত্ব থাকবে। এবং একটা হচ্ছে মেজর কার্প আর একটা মাইনর কার্প, এই দুটো অনেক সময় এইভাবে দিয়ে আসে যে মেজর কার্প ও মাইনর কার্প কি। আর আরেকটি প্রশ্ন থাকতে পারে এক্সোটিক ফিশ কাকে বলে। এক্সোটিক ফিশটা কি, এক্সোটিক ফিশটা হচ্ছে বিদেশি মাছ, মানে বিদেশি কার্প মাছ, অর্থাৎ যে প্রজাতিগুলো, যে সকল কার্প প্রজাতি বিদেশ থেকে আমদানি করে দেশের কোনো জলাশয়ে রেখে চাষ করা হয় অথবা লালন পালনের জন্য অভিযোজিত করা হয়, তাকে বিদেশি কার্প বা তোমার এক্সোটিক ফিশ বলে, যেমন গোল্ড ফিশ, গ্রাস কার্প এগুলা। তারপরে আরেকটা 4 মার্কের প্রশ্ন থাকতে পারে ওয়েবেরিয়ান ওসিকল এর গঠন ও কাজ লিখো। ওয়েবেরিয়ান ওসিকলের গঠন ও কাজ লিখো, এটা তোমাদের এইটা বইতে খুব সুন্দর দেয়া আছে। এটা কিন্তু মূলত রুই মাছের অন্তঃকরণের একটি মানে তোমার অন্তঃকরণের অবস্থিত একটি অস্থি, সেটার গঠন এবং কাজ এখানে লিখতে হবে। এটা আসলে এক কথায় তো বলা যাবে না, এটা বেশ মানে ক্লাস নিতে গেলে এটার উপরই একটি ক্লাস নিলে ভালো হয়। তো এটাও তোমরা বইয়ে পাবো, আমি অন্য এক সময় আবার ধীরে ধীরে এই ক্লাসগুলো আমি তোমাদেরকে নিয়ে দেব। তোমরা এখান থেকে পড়বে যে ওয়েবেরিয়ান ওসিকলের গঠন ও কাজ। আচ্ছা, আর একটা প্রশ্ন ছোট থাকতে পারে যে পটকা কি বা বায়ুথলি কি। পটকা বা বায়ুথলি বা এয়ার ব্লাডার একই কথা, কিন্তু এই যে উদয়স্থিতি অঙ্গ বা পটকা বা বায়ুথলি পাতলা প্রাচীর বিশিষ্ট গ্যাসপূর্ণ থলি, এটা কিন্তু মেরুদণ্ডের উপরে এবং পৌষ্টিক নালীর নিচে অবস্থিত পটকা সম্মুখ ও পশ্চাৎ কক্ষে বরাবর এটা গভীর একটা খাঁজ আছে। এখান থেকে তুমি পড়ে নিতে পারবা, সমস্যা একটু সুন্দরভাবেই দেয়া আছে।
তারপরে আরেকটা প্রশ্ন 4 মার্কে থাকতে পারে যে কঠিনাস্থি বিশিষ্ট মাছের শ্বসনতন্ত্র ও কোমলাস্থি বিশিষ্ট মাছের শ্বসনতন্ত্রের পার্থক্য লিখো। আমি কি বলছি, কঠিনাস্থি বিশিষ্ট মাছের শ্বসনতন্ত্র এবং কোমলাস্থি বিশিষ্ট মাছের শ্বসনতন্ত্র মধ্যে পার্থক্য লিখো। এটা কিন্তু 207 নাম্বার পেজে আছে। ফুলকার সংখ্যা 4, মানে কঠিনাস্থি যারা তাদের হচ্ছে 4 জোড়া ফুলকা থাকবে, কোমলাস্থিতে ফুলকার সংখ্যা থাকবে 5 জোড়া। কঠিনাস্থি বিশিষ্ট মাছের মস্তকে ব্রাঙ্কিয়াল প্রকোষ্ঠের মধ্যে 4টি করে ফুলকা অবস্থিত, আর ফুলকা থলির মধ্যে ফুলকা অবস্থিত, এবং ফুলকাগুলো কানকুয়া দ্বারা আবৃত থাকে কঠিনাস্থি মাছের ক্ষেত্রে। কোমলাস্থি মাছের ক্ষেত্রে কানকুয়া থাকে না। আর প্রতিটি ফুলকায় সম আকৃতির 2 সারি ফুলকা ল্যামেলি থাকে। কোমলাস্থি মাছের ক্ষেত্রে ফুলকা ল্যামেলি অসম আকৃতির। তারপর কঠিনাস্থি বিশিষ্ট মাছে বায়ুথলি থাকে, অতিরিক্ত শ্বসনাঙ্গ হিসেবেও বায়ুথলি ব্যবহৃত হয়। আর কোমলাস্থি মাছের ক্ষেত্রে বায়ুথলি থাকেই না। এই যে আমি পার্থক্যগুলি বললাম, এগুলো কিন্তু তোমার বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে। তারপরে এখানে আরেকটি প্রশ্ন থাকতে পারে, করোটিক স্নায়ু কি বা করোটিক স্নায়ু কাকে বলে। তোমাদের কিন্তু করোটিক স্নায়ু মানে অনেক বড় একটি প্রশ্ন থাকে, সেটি নিয়ে আমি পরে আলোচনা করব। এখন ছোট যে প্রশ্ন, করোটিক স্নায়ু কি, অথবা করোটিক স্নায়ু কাকে বলে বা সংজ্ঞা লিখো, এইভাবে আসতে পারে। আর 10ম করোটিক স্নায়ুর নাম ও কাজ লিখো। এটা কিন্তু তোমাদের একটা ছোট প্রশ্ন, 4 মার্কে অনেক সময় থাকে। 10ম করোটিক স্নায়ুর নাম ও কাজ লিখো। আমি এগুলো নিয়ে আবার ধারাবাহিকভাবে বড় ক্লাসগুলো নেওয়া শুরু করব। এখন আমি ছোট ক্লাস, মানে ছোট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এরপরে আবার বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 10ম করোটিক স্নায়ু যেটি ভেগাস, সেটির নাম কাজ লিখো, এভাবে একটি প্রশ্ন থাকে। সেটাও বইতে খুব সুন্দরভাবেই দেওয়া আছে। এই যে 10ম করোটিক স্নায়ু হিসেবে বিবেচিত হচ্ছে ভেগাস স্নায়ু। মেডুলা অবলাঙ্গটার পার্শ্বদেশ থেকে উৎপত্তি লাভ পূর্বক 4টি শাখায় এটি বিভক্ত হয়। ভেগাস স্নায়ুর মূলে যে স্ফীত অংশ থাকে তাকে ভেগাস গ্রন্থি বলে। শাখা 4টি হচ্ছে গ্যাস্ট্রিক স্নায়ু, কার্ডিয়াক স্নায়ু, পালমোনারি স্নায়ু, ফ্যারিঞ্জিয়াল স্নায়ু। এভাবে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। এদের কাজ কি? শরথলি ফুসফুসের সংবেদনশীলতা, গলবিল ফুসফুস, অন্ননালী, পাকস্থলে হৃৎপিণ্ডের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করাই এই সমস্ত স্নায়ুর কাজ। আচ্ছা, আরেকটি প্রশ্ন থাকতে পারে যে ক্যাটফিশ কাকে বলে। ক্যাটফিশ কিন্তু তোমাদের মানে সংজ্ঞা থাকতে পারে যে ক্যাটফিশ কাকে বলে। সেটি হবে যে এটা কিন্তু সিলুরিফর্মিস বর্গের অন্তর্গত যে সকল মাছের দেহের আইস থাকে না, সাধারণত থাকে না, এবং মুখের চারপাশে বিড়ালের ন্যায় স্পর্শী থাকে, তাদেরকেই ক্যাটফিশ বলা হয়। এটা কিন্তু খেয়াল রাখবা যে সিলুরিফর্মিস বর্গের অন্তর্গত এই মাছগুলো। অর্থাৎ এখানে একটি প্রশ্ন থাকতে পারে যে ক্যাটফিশ কাকে বলে। আচ্ছা, তোমাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে যে সপ্তমস্তকী মাছ, সপ্তমস্তকী মাছ কাকে বলে। স্নেক হেডেড ফিশ। এখানে কিন্তু মানে সর্পমস্তকী মাছও থাকতে পারে, যে সর্পমস্তকী মাছ কাকে বলে, অথবা স্নেক হেডেড ফিশ কাকে বলে। উত্তর একই হবে। এটা হচ্ছে চান্নিফর্মিস গোত্রের চান্নিডা এবং চান্না গণের অন্তর্ভুক্ত সকল প্রজাতির মাছেদেরকে সর্পমস্তকী মাছ বলা হয়। এই যে টাকি মাছ, যেটা এটা একটা এক্সাম্পল, টাকি মাছটা। তাহলে আমরা এখানে একটা পেলাম কি, সর্পমস্তকী মাছ বা স্নেক হেডেড ফিশ কাকে বলে। আচ্ছা,
আরেকটি এইটি মনে হয় পিছনে আমি একটু আলোচনা করেছি, তারপর একবার যেহেতু সামনে আসলো বলে দেই যে এক্সোটিক ফিশ কাকে বলে বা বিদেশি মাছ বলতে কি বুঝো। যে সকল মাছের আদি নিবাস দেশের বাইরে অথচ আমদানির মাধ্যমে স্বদেশের জলজ পরিবেশে সাফল্যজনকভাবে চাষাবাদ করা হয়, প্রয়োজনীয় চাহিদা অতি দ্রুত মেটানো সম্ভব হয়, তাদেরকেই এক্সোটিক ফিশ বলে। আচ্ছা, মাইগ্রেটরি ফিশ বলতে কি বুঝো? মাইগ্রেটরি ফিশ হচ্ছে অর্থাৎ মানে মূলত পরিযায়ী মাছ হচ্ছে যে তোমার জীবনের কোনো একটি দশায় তাদের প্রয়োজন মেটানোর জন্য খাদ্য, বাসস্থান অথবা রিপ্রোডাকশন কারণে এক স্থান থেকে অন্য স্থানে যে আবার সেই প্রয়োজনটি সেইখানে মিটিয়ে পূর্বের যে বসবাসযোগ্য স্থান সেখানে ফিরে আসা, সেই অর্থাৎ খাদ্য, প্রজনন, বাসস্থানের জন্য জীবনের কোনো একটি পর্যায়ে আদি বাসস্থান থেকে নতুন বাসস্থানে যে প্রয়োজনটা মিটিয়ে যদি আবার পূর্বের স্থানে অর্থাৎ আদি বাসস্থানে ফিরে আসে, সেই ঘটনাটাই হইতেছে তোমার মাইগ্রেটরি সিস্টেম। তো আর এই সিস্টেমের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে সেটা হচ্ছে মাইগ্রেটরি ফিশ। তো সেই মাইগ্রেটরি ফিশ একটা হচ্ছে হিলসা ইলিশা। অর্থাৎ আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু পরিযান করার কারণেই কিন্তু যে সাগর আর তোমার নদীর মাঝে এসে ওরা থাকে, ডিম ছেড়ে আবার ওদের আগের জায়গায় ওরা চলে যায়। তোমাদের এখানে আরেকটি ছোট প্রশ্ন থাকে যে আইস, মানে তোমাদের যে ছোট প্রশ্ন বলতে মাছের আইস বলতে কি বুঝো? ছোট প্রশ্ন থাকতে পারে যে আইস বলতে কি বুঝো, এবং বিভিন্ন প্রকার আইসের নাম ও কাজ থাকতে পারে। গঠন যদি দিয়ে দেয় তখন আবার 10 মার্ক চলে যাবে। নাম ও কাজ লিখো এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম হয়তো 4টা থাকলো না, তোমার হয়তো এরকম থাকতে পারে যে একটি প্লাকয়েড আইসের গঠন ও কাজ লিখো। যেহেতু এখানে আইস আছে, প্লাকয়েড আইস আছে, তারপরে হচ্ছে কসময়েড আইস, গ্যানয়েড আইস, সাইক্লয়েড আইস, টিনয়েড আইস, অর্থাৎ এই যে আমাদের 5 প্রকারের আইস আছে, সেই 5 প্রকারের আইসের মধ্যে থেকে সাধারণত দেখা যায় যে প্লাকয়েড আইসটাই দেয় যে মাছের প্লাকয়েড আইসের গঠন ও কাজ লিখো। একটি প্লাকয়েড আইসের গঠন ও কাজ লিখো, এটা কিন্তু 4 মার্কে অনেক সময় থাকে। আচ্ছা, আরেকটি 4 মার্কের প্রশ্ন থাকে প্লাকয়েড আইস ও সাইক্লয়েড আইসের মধ্যে পার্থক্য লিখো। প্লাকয়েড ও সাইক্লয়েড আইসের পার্থক্যটা কি হবে? যে তোমার এখানে বইতে কিন্তু দেয়া আসে 286 পেজে। আমি তোমাদেরকে বারবারই বলছি, আমি এই যতগুলো প্রশ্নের কথাই তোমাদেরকে বলছি, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার সহ আমি এই বইয়ের মধ্যে দেয়া আছে। স্বপন দত্ত স্যারের বইটি আমি ফলো করছি, কারণ এটিই আমার কাছে এখন আছে। অন্য আর কোনো বই আপাতত আমার কাছে নেই, যার কারণে আমি স্বপন দত্ত স্যারের বইটি এখন এই মুহূর্তে ফলো করছি। তোমরা চাইলে আমার প্রশ্নগুলো নিয়ে অন্য কোনো বইও ফলো করতে পারো। আর যদি তোমাদের কাছে স্বপন দত্ত স্যারের বইটি না থাকে, তোমাদের যে বইটি আছে সেই বইটির মধ্যেই আমার এই প্রশ্নগুলো তুমি খুঁজে অ্যান্সার পাবে, সেইখান থেকে পড়লেও হবে। আচ্ছা, প্লাকয়েড আইস কি? ব্যাসাল প্লেট ও কন্টক নামক দুটো অঞ্চল থাকে। সাইক্লয়েড আইসে এরকম কোনো অংশ থাকে না। আর প্লাকয়েড আইস অনেকটা কাঁটাযুক্ত প্লেটের মতো, আর সাইক্লয়েড আইস হচ্ছে গোলাকার স্বচ্ছ। তারপরে প্লাকয়েড আইসে সুস্পষ্ট পাল্প গহ্বর থাকে, সাইক্লয়েড আইসে পাল্প গহ্বর থাকে না। প্লাকয়েড আইসের কেন্দ্রস্থল ফোকাসবিহীন, কেন্দ্রস্থলে ফোকাস থাকে। আর সার্কুলাম এনুলাম নামক গোলাকার বলয় নেই প্লাকয়েড আইসে। আর সাইক্লয়েড আইসের ফোকাসে পরিবৃত্ত হয়ে সুস্পষ্ট সার্কুলাস বা এনুলাম বলয় থাকে। অরিওখাস থাকে না প্লাকয়েড আইসে, আর সাইক্লয়েড আইসে অরিওখাস থাকে। তোমাদের এরকম প্রশ্নও থাকতে পারে যে অস্টিকথিসের বৈশিষ্ট্যগুলো লিখো, বা
সিলুরিফর্মিস বর্গের বৈশিষ্ট্যগুলো লিখো, শুধু এরকমও থাকতে পারে। এই তো এরকমই থাকবে, এই মোটামুটি যে কথাগুলো বললাম এর মধ্যেই তোমাদের প্রশ্নগুলো থাকবে। আর ক বিভাগ এবং খ বিভাগের যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই আলোচনার যে প্রশ্নগুলো তোমরা পেলে সেগুলো কিন্তু তোমরা পড়ে ফেলবে, এবং পরবর্তী অন্য আরেকটি ক্লাসে আমি তোমাদের গ বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আসব। আর আশা করছি আজকের যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম সেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নক দিবে, এবং আমি তো বলেই দিলাম যদি স্বপন দত্ত স্যারের বই নাও থাকে এই প্রশ্নগুলো তুমি যে কোনো বইয়েই পাবে, যে অর্থাৎ যে বইটি তোমার কাছে আছে সেই বইটি তুমি ফলো করো, সেখানে কিন্তু তুমি কোশ্চেনগুলো পেয়ে যাবে অ্যান্সার সহ, সেখান থেকে তুমি পড়লেই চলবে। আর যদি তারপরও কারো কোনো মানে মনে হয় যে এই প্রশ্নটি পাচ্ছি না বা এটা থাকতেছে না, তাহলে যার কাছে স্বপন দত্ত স্যারের বই আছে তার কাছ থেকে তুমি কিন্তু ফটোকপি করে বা একটি জাস্ট এখন তো একটি ছবি তুলেও পাঠিয়ে দেওয়া যায় যে এই প্রশ্নটি আমি পাচ্ছি না, এই প্রশ্নটি যদি আমাকে একটু অ্যান্সারটি দেওয়া হয়। বা যদি তোমাদের কারো কাছেই কোনো সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আমাকেও তোমরা নক দিতে পারো যে এই কোশ্চেনের অ্যান্সারটি আমরা পাচ্ছি না ম্যাম, যদি আপাতত একটু সহযোগিতা করা যায়। তো আমি আশা করব তোমাদের সেই প্রশ্নের সমাধান দিয়ে আলোচনা করার জন্য, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। আশা করছি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে এবং বাসায় আমাদের যে ক্লাসগুলো ম্যামরা নিচ্ছেন সেগুলো প্র্যাকটিস করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের সামনে যাতে আমি হাজির হতে পারি সেই পর্যন্ত তাকে সুস্থ থাকতে পারি, তোমাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হতে পারি।